ভারত মহাসাগরের সীমানায় নীল সমুদ্রের নিচে কয়েক হাজার বছর ধরে এক বিশাল চর রয়েছে। আর এই চর নির্মাণ নিয়েই তৈরি হয়েছে রহস্য। ভারতের ধনুষ্কডি আর শ্রীলঙ্কার তালাইমান্নারের মাঝখানে সেই অগভীর সমুদ্রতলে যে কিছু একটা আছে তা সবাই জানে, কিন্তু সেটা কি আসলে সেতু, নাকি প্রাকৃতিকভাবে তৈরি বালির চড়া, নাকি রামায়ণের যুগে মহান যোদ্ধাদের দ্বারা নির্মিত অলৌকিক কিছু? নমস্কার, আমি সৌরভ। আজকের বিশেষ আয়োজনে আমরা সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া সেই চড়া নির্মাণের রহস্য উন্মোচন করার চেষ্টা করব, যাকে আমরা রাম সেতু নামে জানি। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আপনারা দেখছেন পুরাতন ইউটিউব চ্যানেল শিকরের পথে একসাথে। সালটা 1966। নাসার জেমিনি 11 মহাকাশযান 410 মাইল উচ্চতা থেকে ওই এলাকার অর্থাৎ ভারতীয় সেই সমুদ্র সীমানার একটি ছবি তোলে। সেই ছবি দেখে বিশ্ব 1 মিনিটের জন্য থমকে গিয়েছিল। সেই ছবিতে মিথিক্যাল ব্রিজ বা পৌরাণিক সেতু বলে বিশ্বাস করা রাম সেতু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। একদিকে বলা হয় এটা আমাদের ইতিহাসের শিকড়, অন্যদিকে বিতর্ক চলে যে এটা একটা ভৌগোলিক পরিবর্তন। আপনারা প্রস্তুত তো? কারণ এই গল্পের গভীরে গেলে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে, কিন্তু উত্তরগুলো শুধু একটা খোঁজ বা অনুসন্ধান হয়েই থাকবে। ফলে প্রথমেই প্রশ্ন আসে, রাম সেতু কি প্রাকৃতিক নাকি পুরাণ? এবং বাস্তব জীবন যেখানে মিশেছে সেই বিন্দুতে মানুষের হাতে তৈরি এক বিস্ময়। রামেশ্বরম সমুদ্রতটে দাঁড়িয়ে ধনুষ্কড়ির দিকে তাকালে এককালে সেখানে যে জনবসতি ছিল তার ধ্বংসাবশেষ আমাদের চোখে পড়ে। কিন্তু সেই ধ্বংসাবশেষের ওপারে সমুদ্রের নিচেই শুরু হয় এক বিশাল রহস্যময় সেতু। এটা দেখতে সেতুর মতো লাগতে পারে, আবার ভালো করে দেখলে পাথরের মতোও মনে হতে পারে। এটা যে আসলে কি তা গবেষকেরা আজও খুঁজে চলেছেন। 1994 সালে নাসার STS-59 মিশন এবং 2000 সালের SRTM মিশনের মতো অনেক গবেষণা মহাকাশ থেকে এই সেতুর গঠন নিশ্চিত করেই চলেছে। কিন্তু সেই সব গবেষণা একটা বড় প্রশ্নের সঙ্গেই শেষ হয়। রাম সেতু বলে যাকে আমরা বিশ্বাস করি, সেটা কিভাবে, কোথা থেকে এলো? আর এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের তাহলে কোথায় যেতে হবে? ঠিক ধরেছেন, হৃদয়স্পন্দিত মহাকাব্য রামায়ণেই রয়েছে সেই রহস্যের সূত্র। গল্পটা আপনারা জানেন, তবু বলি। সীতাকে উদ্ধার করতে যাওয়ার পথে রামের সামনে বিশাল সমুদ্র এক বড় বাধা হয়ে দাঁড়ালো। সমুদ্র দেবতা পথ করে দেবেন এই বিশ্বাসে কুশঘাসের উপর শুয়ে 3 দিন কঠোর তপস্যা করলেন রামচন্দ্র। একেই দর্ভ শয়নং বলা হয়। কিন্তু সমুদ্র দেবতা পথ ছাড়লেন না। শান্ত রামের সেই সংকল্প তখন ক্রোধে পরিণত হলো। তিনি তার কোদণ্ড ধনুক তুলে বললেন, এই সমুদ্রকেই শুকিয়ে ফেলব, এর ভেতরের সমস্ত জীবকে ধ্বংস করব। এই বলে তিনি ব্রহ্মাস্ত্র যোজনা করলেন। তখনই সমুদ্র দেবতা ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলেন। এসে তিনি রামচন্দ্রকে বললেন একটা গোপন কথা। শ্রীরাম, প্রকৃতির নিয়ম আমি লঙ্ঘন করতে পারি না, কিন্তু আপনাকে একটা উপায় বলছি। আপনার সেনাদলে নল ও নীল নামে 2 জন আছে। তারা বিশ্বকর্মার পুত্র। তাদের হাত দিয়ে আপনি যে পাথরই ছুঁড়ে মারবেন তা সমুদ্রে ভাসবে। এখানেই সেই ইঞ্জিনিয়ারিং বিস্ময় শুরু হয়। নল এবং নীল সাধারণ কেউ ছিলেন না। তারা সেই যুগের মহান স্থপতি এবং নির্মাণ বিশেষজ্ঞ ছিলেন। একটা গল্প আছে যে তারা একটা অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছিলেন। ছোটবেলায় তারা ঋষিদের জিনিসপত্র তুলে জলে ফেলে খেলতেন। তাই রাগী ঋষিরা অভিশাপ দেন যে তোমরা যা ফেলবে তাই জলে ভাসবে। এখন সেই অভিশাপ এখন একটা মহৎ কাজে আশীর্বাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বানর সেনা পুরোপুরি একত্রিত হয়। লক্ষ লক্ষ বানর বনজঙ্গল তোড়পাড় করে বড় বড় পাথর আর গাছ উপরে নিয়ে আসে। বাল্মীকি এটাকে খুব নিখুঁতভাবে বর্ণনা করেছেন। মরা গাছ, শাল গাছ, অশোক গাছ, তাল গাছ, তমাল গাছ সব কিছু এনে সমুদ্রে ফেলা হয়। এতে একটা বড় টুইস্ট হলো, মাত্র 5 দিনে তারা এই 100 যোজন লম্বা সেতুটি তৈরি করে শেষ করেন। প্রথম দিন 14 যোজন, দ্বিতীয় দিন 20 যোজন, তৃতীয় দিন 21 যোজন, চতুর্থ দিন 22 যোজন, পঞ্চম দিন 23 যোজন। এইভাবেই 100 যোজন দূরত্ব তারা 5 দিনেই কভার করেন। পৌরাণিক মতে 1 যোজন দূরত্ব মান কমপক্ষে 8 কিলোমিটার হতে পারে, কিন্তু ধনুষ্কডি আর তালাইমান্নারের মধ্যে আসল দূরত্ব 50 কিলোমিটার বলে মনে করা হয়। একটা কাল্পনিক তুলনা করলেও আজকের প্রযুক্তি দিয়েও একদিনে 50 কিলোমিটার সেতু তৈরি করা প্রায় অসম্ভব। কোটি কোটি বানর রামের নাম নিতে নিতেই সেই পাথরগুলো বয়ে নিয়ে আসছে। সেই পাথরগুলো সমুদ্রে পড়ার সময় যে শব্দ হচ্ছে তা পুরো এলাকাকে কাঁপিয়ে দিচ্ছে। নল আর নীল সেই পাথরগুলোকে নিখুঁতভাবে সাজিয়ে গুছিয়ে রাখছেন। এটা রামের কাছে শুধু একটা নির্মাণ ছিল না, এটা ছিল নিজের স্ত্রীকে খুঁজতে যাওয়ার এক বিশ্বাসের সেতু।
সেই সেতুর উপর দিয়ে যখন রামের সেনাবাহিনী হেঁটে যাচ্ছিল তখন ঢেউগুলো শান্ত হয়ে পথ করে দিয়েছিল। আর একটা মজার বিষয় হলো এই সেতুকে কেউ কেউ নল সেতু নাম দিয়েছেন, কারণ এই গল্পে ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যবহার করা প্রধান ব্যক্তি বা চিফ ছিলেন একমাত্র নল। এই ইতিহাসকে ধারণ করেই রামেশ্বরম আজও দাঁড়িয়ে আছে। এখানে রামায়ণের গল্প শেষ। এবার আমাদের গবেষণার পালা শুরু। পুরাণ থেকে একটু আধুনিক যুগে আসি। ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে থাকা এই 50 কিলোমিটার দীর্ঘ গঠনটি প্রাচীনকাল থেকে অনেক বিদেশি পর্যটক লক্ষ্য করছেন, আর তারা এই সেতু বা ব্রিজটির নাম দিয়েছেন অ্যাডামস ব্রিজ। আমাদের দেশে যেটা রাম সেতু বলা হয়, বিশ্বজুড়ে সেটাকে কেন অ্যাডামস ব্রিজ বলা হয় কখনো ভেবে দেখেছেন? এর পেছনে একটা বড় ইতিহাস আছে। নবম শতাব্দীতে ইবনে খোরদাদ বেহ নামে এক পর্যটক তার কিতাব আল মাসালিক বইয়ে লেখার সময় একে সেতবান্ধাই বলে উল্লেখ করেছেন, যার অর্থ সমুদ্রের বাঁধ। এর থেকে বোঝা যায় যে প্রায় 1000 বছর আগে থেকেই এখানে মানুষের তৈরি কোনো নির্মাণ ছিল। ঐতিহাসিক পর্যটকরা একে বাঁধ বলছেন, আমরা বলছি সেতু। এরপর একাদশ শতাব্দীর এক আরব পর্যটক আল বিরুনি একে অ্যাডামস ব্রিজ বলতে শুরু করেন। তার বিশ্বাস মতে আদম স্বর্গ থেকে পৃথিবীতে আসার পর এই সেতু দিয়েই শ্রীলঙ্কার এক পাহাড়ে গিয়েছিলেন, এমন একটা গল্প ছড়িয়ে আছে। এভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা, বিশেষ করে আরব দেশের সমুদ্রযাত্রী এবং ইউরোপীয় পর্যটকরা তাদের মানচিত্রে একে অ্যাডামস ব্রিজ হিসেবে রেকর্ড করে রেখেছেন। মার্কো পোলোর সময়ের আগেই এই জায়গার নাম অ্যাডামস ব্রিজ ছিল। এখানে লক্ষ্য করার বিষয় হলো সেই সময়ে স্যাটেলাইট ছিল না, এরিয়াল ফটোগ্রাফি ছিল না, তবুও সমুদ্রের উপর দিয়ে লম্বা একটা পাথরের মতো যে সেতুর মতো কিছু একটা আছে বলে তারা তাদের মানচিত্রে উল্লেখ করেছেন। অর্থাৎ সেই ঐতিহাসিক পর্যটকদের কাছে এটা কোনো কল্পনা ছিল না, বাস্তবে দেখা একটা বিষয় ছিল। এরপর এলো ব্রিটিশ আমল। 1788 সালে ব্রিটিশ ম্যাপ প্রস্তুতকারক রেনেল এটাকে স্পষ্টভাবে রাম সেতু হিসেবেই ম্যাপে চিহ্নিত করেছেন। 1804 সালে ব্রিটিশ প্রশাসন আনুষ্ঠানিকভাবে এর নাম বদলে অ্যাডামস ব্রিজ রাখে। কিন্তু এদের সবার আগে 1767 সালে ব্রিটিশদের অধীনে থাকা আমাদের সার্ভে অফ ইন্ডিয়ার তৈরি পুরনো ম্যাপগুলোতে একে সেতু হিমাচলম এবং আমাদের সীমানা এখান থেকেই শুরু হয় বলে উল্লেখ করা হয়েছে। এতে সবচেয়ে বড় মিল হলো এত ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষও এটাকে একটা সেতু হিসেবেই মেনে নিয়েছেন। এখন নাসার কথায় আসা যাক। 1966 সালে নাসার জেমিনি 11 মহাকাশযান 410 মাইল উচ্চতা থেকেই ওই এলাকার একটা ছবি তোলার পর একটা স্পষ্ট ধারাবাহিক গঠন দেখা গিয়েছিল। 1994 সালে STS-59 মিশন এবং এরপর 2000 সালে SRTM মিশনের মতো অনেক গবেষণা এই সেতুর গঠন নিশ্চিত করতে থাকে। মহাকাশ থেকে দেখলে এটাকে সরল রেখা মনে হয় না, বরং একটা সুন্দর বাঁকানো কার্ভের মতো লাগে। প্রাকৃতিকভাবে ঢেউয়ের আঘাতে বালি জমলে সেটা কি এত নিখুঁতভাবে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের মতো তৈরি হতে পারে? এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন হতে পারে। ভৌগোলিক দিক থেকে দেখলে রাম সেতু প্রায় 50 কিলোমিটার লম্বা। চুনাপাথর, প্রবালের টুকরো এসব মিলিয়ে একটা চেইন বা শৃঙ্খল হিসেবে এটিকে তৈরি হয়েছে। কিন্তু এখানেই বিজ্ঞানীরা থমকে গিয়ে ভাবতে শুরু করেন। সাধারণত প্রকৃতিতে পাথর নিচে থাকে, বালি ওপরে, কিন্তু এখানে বোরহোল ড্রিলিং করে নেওয়া স্যাম্পলে দেখা গিয়েছে যে নিচে বালি, তার উপর বড় বড় পাথর, তার উপর আবার বালি। কিছু পাথর ওই এলাকায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার মতো নয় বলে জানানো হয়েছে। এটা দেখে মনে হয় যেন কেউ পরিকল্পিতভাবে হাতে করে এনে এটিকে সাজিয়েছেন। এখানেই ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা আসে। প্রাথমিক গবেষণায় তারা সতর্কভাবেই বলেছিল যে এটা মানুষ তৈরি করেছে বলে নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু একই সাথে এটা যে সাধারণ বালির চড়া সেটাও তারা বলেনি। এই স্বচ্ছতার অভাবই এই রহস্যকে আরও বাড়িয়ে দেয়, কারণ বিজ্ঞানের জগতে অস্থিতিশীল জায়গাগুলোতেই সত্য লুকিয়ে থাকে। এরপর NIOT, AERI এর মতো সমুদ্র বিষয়ক গবেষণা সংস্থাগুলো লক্ষ্য করে এই এলাকায় গভীরতা খুব কম, কিছু জায়গায় হেঁটেও পার হওয়া যায়, এতটাই সমুদ্র স্তর এখানে কম। প্রাচীনকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখনকার চেয়ে কম ছিল, এটা বৈজ্ঞানিক সত্য। তাহলে কি একসময় এটা পুরোপুরি জলের নিচে না থেকে একটা স্থলপথের মতো ছিল না? এই প্রশ্নটাই পুরাণ আর বিজ্ঞানকে একই বিন্দুতে এনে দাঁড় করিয়ে দেয়। একদিকে জাহাজ চলাচল ও অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে এই সেতু ভাঙলে সামুদ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়বে, এমন সতর্কবার্তা সেতু সমুদ্রম প্রজেক্টের বিজ্ঞানীরা দিয়েছিলেন। কারণ তাদের মতে এই সেতুটি একটি প্রাকৃতিক ওয়েভ ব্রেকার বা ঢেউ নিরোধক হিসেবে কাজ করে।
এটা না থাকলে দক্ষিণ তামিলনাড়ুর উপকূল আরও বেশি ক্ষয়ের মুখে পড়বে। এখানেই একটা বড় উপলব্ধির জায়গা আসে। এই সেতু মানুষ বানিয়েছে না প্রকৃতি? তার চেয়েও বড় কথা, এটা ভারতবর্ষের তামিলনাড়ুর উপকূলকে সুরক্ষা দিচ্ছে। তামিল সাহিত্যের বর্ণিত কিছু বিষয় এর সাক্ষ্য দেয়। যেমন সঙ্গম সাহিত্যে সরাসরি রামসেতুর নাম না থাকলেও দক্ষিণ সমুদ্রকে সংযোগকারী স্থলপথ সম্পর্কে পরোক্ষ উল্লেখ অনেক জায়গায় পাওয়া গেছে। আমরা মানছি এটা কোনো ঐতিহাসিক প্রমাণ নয়, কিন্তু এটা একটা কালেকটিভ মেমোরি বা সমষ্টিগত স্মৃতি। মানব সমাজ সব সত্য কথা পাথরে লেখে না, গল্পে আর গানে, সাহিত্যেও লুকিয়ে রাখে। তাহলে সত্যটা কি? রাম সেতু কি পুরোপুরি মানুষের তৈরি? এর নিশ্চিত প্রমাণ এখনও মেলেনি। আবার এটা কি পুরোপুরি প্রাকৃতিক? সেখানেও কিছু প্রশ্ন আছে। হয়তো সত্যটা এই দুইয়ের মাঝখানে। প্রকৃতি একটা ভিত্তি তৈরি করেছিল, আর মানুষ সেটাকে ব্যবহার করে উন্নত করে একটা পথে পরিণত করেছিল। তাই সেটা পুরাণে পরিণত হয়েছে, তাই সেটা পুরনো মানচিত্রগুলোতে আজও আছে। এই সেতুকে শুধু তর্কের বিষয় হিসেবে আমাদের দেখা উচিত নয়, এটা একটা জীবন্ত স্মৃতি হতে পারে। তাই রাম সেতু আজও সমাধান না হওয়া রহস্য হয়েই আছে। এটা মানুষের তৈরি হতে পারে, প্রকৃতি তৈরি করতে পারে, অথবা দুটোর সংমিশ্রণও হতে পারে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এটাকে ভেঙে উত্তর খোঁজা সঠিক পথ নয়, বরং সংরক্ষণ করে গবেষণা করে বোঝার চেষ্টা করাই সঠিক পথ। ইতিহাস, বিশ্বাস বা পর্যবেক্ষণে একে আমরা রাম সেতু, নল সেতু বা অ্যাডাম ব্রিজ যাই বলি না কেন, আসল কথা হলো আমাদের খোঁজ এখনও শেষ হয়নি। এই খোঁজের দায় কার? এ দায় আমাদের সকলের। কারণ যাকে আমরা রাম সেতু বলছি সেটা কেবলই ভক্তি ও বিশ্বাস থেকে বলছি, কিন্তু এই বিশ্বাস যাতে সব কিছুকে থামিয়ে না দেয়, সেটা আমাদের মনে রেখেই সত্যে অন্বেষণ করা উচিত। সমুদ্র আজও ঢেউ আছড়ে ফেলছে, পাথরগুলো আজও সেখানেই আছে। রাম সেতু আমাদের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করছে, তুমি কি সত্য খুঁজছো, নাকি বিশ্বাসের চাপে সেই সত্য চাপা পড়ে আছে? সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত রাম সেতু একটা সেতু নয়, বরং একটা সমাধান না হওয়া বিশাল রহস্য হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনাদের কি মনে হয়? আর এই আলোচনায় আমরা যদি কিছু বলতে ভুলে গিয়ে থাকি, তবে সেটাও নিচে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমরা আরও সমৃদ্ধ হতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই। বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করে আমাদের প্রাচীন জ্ঞানকে ছড়িয়ে দেবেন এই আশা। দেখা হচ্ছে এমনই কোনো অজানা ইতিহাস নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।